করোনার ভয়াবহতা দেখছে দেশ, রেকর্ড ভাঙছে জেলা উপজেলায়। ঈদের ছুটি ও ঢিলেঢালা লকডাউনের ফল বলছেন সংশ্লিষ্টরা, আরও 239 প্রাণহানি। 25 বছর হলেই পাবে করোনা ভ্যাকসিন, নিবন্ধনীয় পরিবর্তন। সপ্তাহ না পেরোতে কঠোর লকডাউন আরও ঢিলেঢালা, শিল্প কারখানা খুলে দেওয়ার আহ্বান। ডেঙ্গু ভোগাচ্ছে রাজধানীবাসীকে, একদিনেই ভর্তি প্রায় 200। আক্রান্ত আর মারা যাওয়ার তালিকায় বেশিরভাগ শিশু। অভিযানে জরিমানা শুরু 2 সেটে। ভারী বর্ষণে পানিবন্দী বাগেরহাটে 60,000 পরিবার। ভয়াবহ জলাবদ্ধতায় চট্টগ্রাম ও কক্সবাজার, বন্যায় বিপর্যস্ত বিভিন্ন দেশ। মহামারীর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, থেমে নেই 100 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কাজ। আসছে বিশাল অঙ্কের বিনিয়োগ প্রস্তাব। বাঘের বিচরণ বেড়েছে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে। সুন্দরবনের বাঘ সংরক্ষণে 42 কোটি টাকার গবেষণা প্রকল্প বন বিভাগের, বংশ বিস্তারে গুরুত্ব। এবং টি-20 খেলতে ঢাকায় অস্ট্রেলিয়ান ক্রিকেট দল, জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টোকিও অলিম্পিকে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনেজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানাতে চাই, বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। সেখানে আছেন সহকর্মী ফখরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফখরুল, অভিযানের বিষয়ে কি জানতে পেরেছেন? আসলে হেলেনা জাহাঙ্গীরের যে বাসাটি রয়েছে গুলশান 2-এর 36 নম্বর রোডের 5 নম্বর বাসা, এই বাসাটিতে আসলে অভিযান চলছে র্যাবের। আমরা আসলে বাসার বাহিরে কোনো সংবাদকর্মী আসলে বাসার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদেরকে, কারণ র্যাবের যারা সদস্য রয়েছে, র্যাব 1-এর যে সদস্যরা রয়েছে, তারা ভেতরে আসলে তারা অভিযান চালাচ্ছে। এবং সেখানে আমরা যতটুকু জানি যে রাত 8:30টার পরপরই তারা এই বাসাটিতে এসে প্রবেশ করেন এবং এরপর সংবাদকর্মীরা আমরা এসে জড়ো হই। এবং এখন পর্যন্ত কোনো সংবাদকর্মী আসলে ভেতরে প্রবেশ করতে পারেনি। তারা আসলে ভেতরে, আমরা যতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছি, সেখানে ভেতরে যে হেলেনা জাহাঙ্গীর রয়েছেন তার বাসায়, সেখানে আসলে তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং র্যাবের বেশ কয়েকটি টিম আসলে আমরা প্রবেশ করতে দেখেছি এরই মধ্যে, এবং একটি সিভিল গাড়িও এর মধ্যে এসেছে। ধারণা করা হচ্ছে কাউকে এখন পর্যন্ত, তবে আমরা এমন তথ্য এখনো পাইনি কাউকে গ্রেফতার করা হচ্ছে কিনা, কিংবা কি ধরনের বিষয় সেখানে আসলে পাওয়া গেছে, কিংবা কি অভিযান আসলে চলছে। সবকিছু মিলিয়ে আসলে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই, কারণ আপনি জানেন যে এই অভিযান, হেলেনা জাহাঙ্গীর তিনি হচ্ছে জয়যাত্রা একটি অনলাইন একটি টেলিভিশনের তিনি কর্ণধার, এবং একই সঙ্গে তিনি রাজনীতিও করেন। এখন কোন বিষয়টিতে আসলে তার এই বাসায় অভিযান চালানো হচ্ছে সেটি আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। এর আগে 25 তারিখ আসলে তাকে আওয়ামী লীগের একটি কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয় সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে। সবকিছু মিলিয়ে সংবাদকর্মীরা তার বাসার বাহিরে অবস্থান করছেন, এবং তাকে এখন পর্যন্ত আসলে কোনো কিছু আমাদেরকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়নি, যারা অভিযান পরিচালনা করছেন। সবাই আসলে আমরা অপেক্ষা করছি, যে আমরা লক্ষ্য করছি যে র্যাবের যে একটি সিভিলের যে একটি টিম রয়েছে, সেই গাড়ি কিন্তু এসেছে, এবং সেই গাড়ি বাসার সামনে কালো গ্লাসের গাড়ি অপেক্ষা করছে। সেখানে হয়তো কাউকে গ্রেফতার করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো সব কিছু, এবং একটি বিষয় হচ্ছে যে সংবাদকর্মীরা সকলে অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে হয়তো আমরা, এখন রাত প্রায় 10টা পেরিয়ে গেছে, হয়তো আর কিছু সময় সে অভিযানটি চলবে। সেখানে হয়তো জিজ্ঞাসাবাদ চলছে, যেসব তথ্যের ভিত্তিতে অভিযানটি চলছে সেই তথ্যগুলো হয়তো যাচাই বাছাই চলছে। বাসার ভেতরে হেলেনা জাহাঙ্গীরের বাসা এবং হেলেনা জাহাঙ্গীরকে হয়তো জিজ্ঞাসাবাদ চলছে। সবকিছু মিলে হয়তো আমরা আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদেরকে, সুনির্দিষ্ট কি তথ্যের ভিত্তিতে বা সেখানে কি ধরনের অভিযান পরিচালিত হয়েছে, কিংবা কোনো গ্রেফতার করা হচ্ছে কিনা, কি পাওয়া যাচ্ছে, সবকিছু মিলে আমরা আপনাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে যে আপনার দর্শককে জানাতে। যে এই ছিল আমার কাছে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে অভিযানের সবশেষ পরিস্থিতি। ফখরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, রাজধানীর গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। মহামারী করোনার ভয়াবহতা দেখছে দেশ। জেলা, উপজেলা, গ্রাম সবখানি এখন করোনা রোগী।
সংক্রমণের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। অনুসন্ধান বলছে ঈদের ছুটির কয়েকদিনে ঢাকার বাইরের হাসপাতালগুলোয় করোনা রোগী ভর্তি কমলেও এখন আবার বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে মৃত্যুর হারও। ছুটিতে মানুষের অবাধ চলাচল এবং স্বাস্থ্যবিধি সেভাবে না মানায় করোনার সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত তুলে ধরছেন হাসান কামরুল। বিশেষ বিধিনিষেধ আর কঠোর লকডাউনে করোনা সংক্রমণ যতটা ঠেকানো যাবে বলে ধারণা করা হয়েছিল, সফলতা সেভাবে আসেনি। রোজার ঈদে অবাধে মানুষের বাড়ি যাওয়া এবং মেলামেশার ফল কোরবানির আগেই দেখা গেছে। এরপর কঠোর লকডাউন হলেও তার ফল পাবার আগেই কোরবানির ঈদের ছুটি ও শিথিল বিধিনিষেধ। ঈদের পর দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির গ্রাফ ঊর্ধ্বমুখী। এজন্য খুলনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। দেশের কয়েকটি অঞ্চলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে ময়মনসিংহ ও আশপাশের অঞ্চলে সংক্রমণ বেশি। ঈদের আগের দিনগুলোর চেয়ে এখন ময়মনসিংহ ও কিশোরগঞ্জে নতুন রোগী বেড়েছে অনেকটা। ময়মনসিংহ মেডিকেলে মৃত্যুর সংখ্যাও বাড়ছে ক্রমাগত। রোগীর সংখ্যা 10 গুণ, পূর্বের চেয়ে 10 গুণ বৃদ্ধি পেয়েছে এবং এই সংখ্যাটি কিন্তু আশঙ্কাজনক হারে দিনকে দিন বাড়ছে। প্রতিদিনই আপনার প্রায় 100 রোগী নতুন করে ভর্তি হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে ঈদের আগের কয়েকদিন নতুন রোগী ভর্তি সহনীয় পর্যায়ে ছিল, তবে এখন ক্রমাগত বাড়ছে। কাছাকাছি জেলা নোয়াখালীতে ঈদের পর নতুন রোগী ভর্তির সংখ্যা আশঙ্কা জাগিয়ে তুলেছে। বগুড়ার দুটি হাসপাতাল ও রংপুর মেডিকেলের চিত্র ময়মনসিংহের মতো না হলেও শঙ্কা কেটে যাওয়ার মতো না। বিশেষ করে বগুড়া ও আশপাশের জেলায় সংক্রমণ বাড়ছে হু হু করে। খুলনার 3 হাসপাতালে মৃত্যু ঠেকানো কঠিন। আশপাশের বিভিন্ন জেলা থেকে এখানে রোগী ভর্তি হন। যশোর সদর হাসপাতালে নতুন রোগী ভর্তি আবার বেড়েছে ঈদের পর, বেড়েছে মৃত্যুও। একই অবস্থা ফরিদপুরে, নতুন করে রোগী ভর্তি বেড়েছে গেল কয়েকদিনে। করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুও বেড়েছে। এসব পরিসংখ্যান গেল 26 তারিখ পর্যন্ত। এরপর রোগী ভর্তি ও মৃত্যু দুইই বেড়েছে বিভিন্ন হাসপাতালে। প্রান্তিক এলাকার তথ্য আরো ভয়াবহ বলে ধারণা স্বাস্থ্য সংশ্লিষ্টদের। যে সমস্ত বিধিনিষেধ মেনে চলার কথা, জনসাধারণ অনেকেই বিধিনিষেধ মেনে চলছে না। অলিগলি এবং প্রান্তিক পর্যায়ে গ্রামে গঞ্জে আমরা বিধিনিষেধ মানছে, সেটাও পরিলক্ষিত হচ্ছে না। সেই প্রেক্ষাপটে আমাদের দেশে সংক্রমণও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, সংক্রমণও নিয়ন্ত্রণে আসছে না। হাসপাতালের খরচ মেটাতে না পারা, সামাজিক সমস্যা ও করোনার বিরুদ্ধে অসচেতনতার কারণে প্রান্তিক জনগণ পরীক্ষাও করায় না বলে নানা সময়ে তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসের সংক্রমণে 24 ঘন্টায় দেশে আরও 239 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 15,271 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বেড়েছে, তবে নতুন রোগী এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার সামান্য কমেছে। 24 ঘন্টায় মোট 52,282 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.21%। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 12,26,253। মোট মৃত্যু হয়েছে 20,255 জনের। টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনা হয়েছে। করোনা টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা 25 বছর নির্ধারণ করেছে সরকার। ফলে এখন থেকে সর্বনিম্ন 25 বছর বয়স হলেই সাধারণ নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন। বয়সের নতুন সীমা নির্ধারণ করে টিকার জন্য নিবন্ধনের সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। এর আগে গেল 19 জুলাই টিকা নেয়ার বয়স 30 নির্ধারণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আগামী 7 আগস্ট থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু হবে। চলমান করোনা বিধি নিষেধের মধ্যে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আবারও অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় এফবিসিসিআই, বিজেএমইএ, বিকেএমইএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা শিগগিরই শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ জানান। বলেন, কারখানা বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়বে দেশের সার্বিক অর্থনীতি। এজন্য দ্রুতই স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলার অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা।
আপনাদের আমরা কিন্তু কম্পিটিশন করছি নিজেরা না, তো আমরা ইন্টারন্যাশনাল কিছু দেশের সাথে কম্পিটিশন করছি। আর এখন সব পৃথিবীর সব জায়গা প্রায় খুলে দিছে, আমাদের যারা বায়ার কাস্টমার তারা স্বাভাবিক হয়ে গেছেন। এই সময় যদি আমরা লকডাউন করে সবকিছু বন্ধ রাখি তাহলে আমাদের বাজার হারানোর একটা বিশাল সম্ভাবনা আছে। ফ্যাক্টরিগুলো যেখানে আছে তার আশেপাশে যেখানে তারা থাকে সেখানে যদি থাকে তাহলে সেই শ্রমিকদের আমরা নিরাপত্তা দিতে পারি, সেই শ্রমিকদের আমরা টেক কেয়ার করতে পারি। বিকজ এইটাই আমরা বলেছি যে এটা আরো তারা নিরাপদ থাকবে যদি এখানে থাকে। এগুলো বিবেচনা নিয়েই আমরা এই কথাগুলো বলেছি এবং এটা এখন সরকার এটা বিবেচনা করবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব ভোগাচ্ছে রাজধানীবাসীকে। আক্রান্ত আর মারা যাওয়ার তালিকায় বেশিরভাগ শিশু। চিকিৎসকরা বলছেন এবার কম সময়ে ডেঙ্গু রোগীদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে। কীটতত্ত্ববিদদের মতে মে জুনের বৃষ্টিপাতে এডিস ইজিপ্টি এবং এলবোপিক্টাস মশার প্রজনন বেশি হওয়ায় এবছর ডেঙ্গু বেশি হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিন অন্তত 200 মানুষ যখন করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তখন নগরবাসীর মাঝে নতুন আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু প্রকোপ। গেল জুন মাসে 272 জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও শুধু 28 জুলাই একদিনে সেই সংখ্যা 153, আর চলতি মাসে 2000। ডেঙ্গু রোগীর প্রায় 95%ই ঢাকার 2 মহানগর বাসিন্দা, যার অধিকাংশই শিশু। ঈদের দিন রাত্রে বের হয়েছিলাম, বাসায় আসার পর জ্বর। এখন প্লাটিনেট একটু কম, এজন্য আর কি আসি। ডেঙ্গু চিকিৎসা এরই মধ্যে আলাদা ইউনিট করেছে ঢাকা শিশু হাসপাতাল। চিকিৎসকরা বলছেন প্রতিদিন অন্তত 6 থেকে 8 জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালটিতে। এরই মধ্যে 1 থেকে 6 বছর বয়সী 4টি শিশু মারা গেছে 6 দিনে। আক্রান্তদের দ্রুত রক্তের প্লাটিলেটের চাহিদা বাড়ছে বলেও জানান চিকিৎসকরা। আমরা যে কেসগুলি পাচ্ছি কমপ্লিকেটেড মানে হচ্ছে হ্যামোরেজিক ডেঙ্গু, ডেঙ্গু শক সিনড্রোম অথবা এক্সপান্ডেড ডেঙ্গু, 3 ভ্যারাইটি পাচ্ছি যেগুলি খারাপ। এর মধ্যে স্পেশালি যে বাচ্চাগুলো কিছুটা ওবেস অথবা ওভারওয়েট, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সংক্রমণের তীব্রতাটা অনেকটা বেশি। আমাদের এখানে এভারেজ 6 থেকে 7টা বাচ্চা ভর্তি হচ্ছে এবং ম্যাক্সিমাম বয়স দেখা যাচ্ছে 5 বছরের নিচে। এবং এই পর্যন্ত আমরা যে রোগীগুলো পেয়েছি আমরা দেখছি যে ম্যাক্সিমাম সাউথ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, এবং যে 4টা বাচ্চা মারা গেছে, একজন সাভারের, বাকি 3 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। চলতি বছর এখন অবধি ডেঙ্গু রোগী ভর্তি 2200-র কাছাকাছি। গবেষণায় এবছর অতি বিপজ্জনক এডিস মশার 2টি ধরন ধরা পড়েছে বলে জানান কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। তিনি বলছেন এডিস মশার প্রজনন ধ্বংস করা না গেলে সামনে আরও খারাপ সময় আসবে। আমরা মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করে কি ফরকাস্টিং মডেল করে বলেছি যে এবছর ডেঙ্গু বেশি হবে। এডিস মশা, এডিস অ্যালবোপিক্টাস এবং এডিস ইজিপ্টাই, 2টি মশাই নগরীতে আছে এবং এডিস ইজিপ্টাই প্রিন্সিপাল ভেক্টর। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে শিশুদের ফুল হাতা জামা আর বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই ব্যবহার করতে হবে মশারি। দ্রুত প্রস্তুত করতে হবে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এডিস মশা নিধনে জনসচেতনতা গড়ে তুলতে মসজিদের ইমামদের সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এর জন্য মসজিদে লিফলেট সহ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর মগবাজার এলাকায় ডেঙ্গু মশা নিধন প্রচারণা অনুষ্ঠানে মেয়র একথা বলেন। পরে উত্তর সিটির অঞ্চল 3-এর প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতামূলক প্রচারণা চালায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা। এদিকে এডিস এবং চিকুনগুনিয়া মশা নিধনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় ঢাকা উত্তর সিটির কয়েকটি এলাকায় 4,42,300 টাকা এবং ঢাকা দক্ষিণ সিটির কয়েকটি এলাকায় 1,18,000 টাকা জরিমানা করা হয়। বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাব উপকূলে। বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটে পানিবন্দী 60,000 মানুষ। ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ। কক্সবাজারে পাহাড় ধসের আতঙ্কে লাখো মানুষ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। অতিবৃষ্টিতে চট্টগ্রামেও হয়েছে পাহাড় ধস, সাথে জলাবদ্ধতায় ডুবে গেছে নগরীর বিভিন্ন এলাকা। আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে এখন হাঁটু পানি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে অব্যাহত বৃষ্টি ও জোয়ারের পানি বেড়ে বাগেরহাটে 60,000-এর বেশি পরিবার পানিবন্দী। জেলার 4 উপজেলার 47টি ইউনিয়ন তলিয়ে গেছে। পানির তোড়ে ভেসে গেছে 9,000 চিংড়ি খামার, 7,000 পুকুর ও 250 কাঁকড়া খামার। ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা ও সবজি ক্ষেত। শরণখোলা ও মোংলার 16টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন কয়েকশো নিম্নবিত্ত পরিবার। জেলার পানগুছি, বলেশ্বর, পশুর দরটানা নদীসহ বেশ কয়েকটি নদীর পানি 2 থেকে 3 ফুট করে বেড়ে গেছে। বাজারে পানিতে ভরে গেছে, এই ব্যবসায়ীদের অসুবিধা, দোকানপাট খোলা যাচ্ছে না। প্রতি বছর এই মৌসুমে আমরা 2 বার এই পানিতে প্লাবিত হই। যারা একেবারে পানিবন্দী হয়ে রয়েছে এবং যাদের বাড়ি ঘরে অনেকখানি পানি হয়ে গেছে, তাদের নিকটতম আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। তারা অনেকে আশ্রয় কেন্দ্রে গেছে সময় মতো বুঝে সুইচ গেটগুলো খুলে পানি অপসারণের ব্যবস্থা করানোর জন্য। পাহাড় ধসে পরপর 2 দিন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 10 জনের মৃত্যুর পরও ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরেনি বাসিন্দারা। রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বিভিন্ন পাহাড়ের ঢালে এখনো বসবাস করছে হাজারো মানুষ। কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন উপজেলায় কয়েকশো গ্রাম তলিয়ে গেছে পানিতে। অব্যাহত বৃষ্টিতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাও জেগেছে। ভাত খাইতে পারি না, আমার গায়ে জামা পর্যন্ত দিতে পারি না। আমি আর বাড়ির থেকে একটা কাপড় পরছি। পাহাড় নিয়ে বসবাস করি আমরা, গরিব মানুষ, অসহায় মানুষ, কোথায় যাব? ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকাও। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের ফটক, জরুরি বিভাগ, সাধারণ ওয়ার্ড সহ নিচতলা নিমজ্জিত কোমর পানিতে। এতে চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। প্রতি বছরে এরকম জোয়ারের বাড়ায় জোয়ার আসলে এরকম হয়। আমাদের যে জেনারেল ওয়ার্ডগুলো আছে নিচে, যে জিএফ ওয়ার্ড আছে, এটা সম্পূর্ণ বন্ধ। এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় কয়েকশো পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে এরই মধ্যে। ডেলি যারা 200-300-500 টাকা রোজগার করে, এই ধরনের লোকগুলো বসবাস করতেছে এখানে। আর যারা প্রভাবশালী আছে তারা তো এখানে থাকে না। সরকার থেকে সাহায্য চাই, খানা চাই, সরকার দিলে খামো, না দিলে কোথায় খামো। বৃহস্পতিবার বিকেলে গরিবুল্লাহ শাহ আবাসিক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে, তবে সেখানে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24-এর 6ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ধাবমান বাংলাদেশ। করোনা সংক্রমণে বৈশ্বিক অর্থনীতির মন্দাভাবের মধ্যে বাংলাদেশের উন্নয়ন কিছুটা গতি হারালেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। দুর্যোগের এই সময়ে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অতি দরিদ্রদের খাদ্য আর নগদ সহায়তা যার মধ্যে অন্যতম। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের গতি ধরে রাখতে কয়েক ধাপে প্রণোদনা প্রশংসা কুড়িয়েছে সব মহলে। অর্থনীতিবিদরাও আশাবাদী দুর্যোগকালে অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে প্রবৃদ্ধির হার দ্রুতই পুনরুদ্ধার সম্ভব হবে। শাহলি জয়ের রিপোর্ট। পদ্মা সেতুর স্বপ্নপূরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঢাকার বুক চিরে নির্মাণাধীন মেট্রো রেলের লাইন প্রতিশ্রুতি দিচ্ছে নগর জীবনে গতি আনার। বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে করোনা মহামারীর মধ্যেও এগিয়ে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। এবছরের গোড়ায় সরকারি হিসেব অনুযায়ী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর সহ সরকারের অগ্রাধিকারমূলক 8 প্রকল্পের বাস্তবায়ন প্রায় 60%। মহামারীর এই সময়ের মধ্যেও মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। কেউ কেউ মনে করেছে যে এই সকল কাজ থেমে যাবে, এটা থামেনি, কারণ আমরা এই সকল কাজ করেছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে করোনা মোকাবিলা করব, জীবন সুরক্ষা করব এবং উন্নয়নের গতি ধরে রাখতে হবে এবং কোনো প্রকল্পের কাজ কোনো মতেই আটকে রাখা যাবে না। এই জন্য আমরা এটা করতে পেরেছি। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের বাস্তবতায় উন্নত দেশগুলো যখন আশঙ্কা করেছে খাদ্য ঘাটতির, তখন বিরূপ পরিস্থিতিতেও বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত দেশগুলোর মধ্যে অন্যতম। কৃষির সঙ্গে সম্পৃক্ত মৎস্য, পশুপালন, এগুলা এই সকল ক্ষেত্রে কোনো উন্নয়ন কোনোভাবে গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা এগুলো বাধাপ্রাপ্ত হয়নি। শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করলেই চলে না, দুর্যোগের এই সময়ে সচল রাখতে হয় অর্থনীতির চাকাও। এজন্য বিপর্যয় কাটিয়ে উঠতে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত লক্ষাধিক কোটি টাকার ঋণ, নগদ অর্থ আর খাদ্য সহায়তা দিয়েছেন সরকার প্রধান।
সেই সময়টায় প্রণোদনা দিয়েছিলেন বলে তখন কিন্তু বাজেট হয় নাই, বাজেটের আগে তিনি এই প্রণোদনাটা দিয়েছিলেন। দেবার ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা সুস্থির অবস্থা এখনো বিরাজ করছে। করোনার মাঝেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে $45 বিলিয়ন ঘর। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সও জন্ম দিয়েছে নতুন নতুন রেকর্ড। কিছুটা কমে যাওয়া প্রবৃদ্ধি পুনরুদ্ধারে এখন সর্বোচ্চ নজর নীতি নির্ধারকদের। মাননীয় প্রধানমন্ত্রী তার যে লকডাউনের নির্দেশনা দিয়েছিলেন তখন পরিষ্কার করেছিলেন সড়কে পাবলিক চলাচল কম হবে, কিন্তু শ্রমিক এবং দ্রব্য সামগ্রী, ফসল, খাবার দাবার ইত্যাদি চলাচলের কোনো বাধা সৃষ্টি করা হবে না। ফলে সার্বিক অর্থনীতি বাজারগুলোকে সচল রাখা হয়েছে, সার্বিক অর্থনীতি সচল ছিল। এই জন্য করোনা প্রবৃদ্ধি কিছুটা কমেছে, অস্বীকার করব না, এরপরেও আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। মহামারীর আগেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নিজের স্থান করে নেয় বাংলাদেশ। আর এই সাফল্যের নেতৃত্বে ছিলেন স্বয়ং সরকার প্রধান। মহামারীর মধ্যেও এই অর্জন ধরে রাখার চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সপ্তাহ পেরোতেই ঢিলে ঢালা ভাব দেখা দিয়েছে কঠোর লকডাউনে। রাজধানীর সড়কগুলোতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ। মোড়ে মোড়ে সিগন্যাল আর স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখানোর চিত্র মিলেছে সপ্তম দিনে। তবে বড় সড়কে কিছু চেকপোস্টের ভয় থাকলেও অলিগলির অবস্থা আরও ভয়াবহ। কমে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এই অবস্থায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তৌফিক মাহমুদ বোল্ডার রিপোর্ট। এই চিত্র রাজধানী ঢাকা শহরের। একদিকে চলছে কঠোরতম লকডাউন আর অন্যদিকে অবাধে চলাফেরা করছে মানুষ। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা বিমানবন্দর সড়ক। বেলা বাড়ার সাথে সাথে বাইরে বেরোতে শুরু করে মানুষ। পুরো সড়কে ব্যক্তিগত গাড়ি আর রিকশার চাপ। কেউ পায়ে হেঁটে, কেউ ব্যক্তিগত পরিবহনে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। অনেকে মানছেন না স্বাস্থ্যবিধিও। খুব কষ্ট করে আসছে আমরা, গাড়ি ভেঙে ভেঙে হাইটে, রিক্সায় যে জামারি যে পুলিশে জিজ্ঞেস করতেছে কিসে লেগে যাবেন, আমরা আছি বাইরে যাবো কালকে। লোকজন আসলে লকডাউন মানে না, যেভাবে মানার দরকার সেভাবে মানতেছে না। প্রধান সড়কের বাইরে অলিগলি অবস্থা আরো ভয়াবহ। স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নাই সেখানে। 20 টাকা বা 50 টাকা নিতেছে, হাফ ডাউন 100 টাকা দিতেছে। বাচ্চা অসুস্থ, এই কারণে গাড়ি ঘোড়া পাইতেছি না আমরা, এই কারণে এই সমস্যাটা। ক্যান্সার হাসপাতাল আসছিলাম, আমরা তো যাইতে পারতেছি না গাড়ি বেগর। অন্যদিনের মতো সপ্তম দিনে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও মানুষের সচেতনতার অভাবে অসহায় তারাও। মানুষ বিভিন্ন অজুহাতে বের হওয়ার চেষ্টা করছে। সরকারের যে প্রজ্ঞাপন অনুযায়ী যে সমস্ত গাড়ি চলাচল করার কথা সেইগুলো ব্যতীত বাদবাকি গাড়িগুলোরে আমরা যেগুলো ট্রাফিকের মাধ্যমে, প্রসিকিউশনের মাধ্যমে এটা জরিমানা করার ব্যবস্থা করতেছি। এদিকে আজও রাজধানীর প্রবেশপথগুলোতে অনেককেই ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বগুড়ায় আরও 900 পরিবার বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়েছে। বৃহস্পতিবার বগুড়ার 3টি উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের এসব উপহার বিতরণ হয় দৈনিক কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘের ব্যবস্থাপনায়। আব্দুল সালাম বাবুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহামারীর এই সময়ে দিন এনে দিন খাওয়া অনেক মানুষ কর্মহীন, কাজ হারিয়েছেন মধ্যবিত্তরাও। শহরে থাকার খরচ জোগাতে না পেরে গ্রামের বাড়িতে পাড়ি জমিয়েছে অনেক পরিবার। এখন খাওয়ার খরচ জোগাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপহার এসব অসহায় মানুষের জন্য। বগুড়ার 3টি উপজেলায় বুধবার 1300 পরিবারকে উপহার দেওয়ার পর বৃহস্পতিবার খাদ্য সহায়তা পায় ধুনট, শেরপুর ও শাহজাহানপুরের 900 পরিবার। আমরা খুশি, বসুন্ধরা গ্রুপের যারা ত্রাণ দিচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে করোনা থেকে মুক্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। বসুন্ধরা গ্রুপ তো কিছু খাবার পাচ্ছি, আল্লাহর রহমতে কয়েকদিন চলবে, আমরা খালি খুশি। আমাদের একই ফ্যামিলিতে 6 জন দৃষ্টি প্রতিবন্ধী, আমরা বসুন্ধরার তরফ থেকে আমরা পান সামগ্রী পাইছি। বসুন্ধরা গ্রুপ আমরা খাবার দিয়ে আল্লাহ তাআলার কাছে হাজার হাজার খুশি, তাকে ধন্যবাদ দিয়ে আল্লাহ যেন তাকে সহায় হয়। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সারা বাংলাদেশ সহায়তা প্রদান করছেন। আমরা তাই বসুন্ধরা গ্রুপের যারা মালিক সহ যারা অন্যান্য সদস্যবর্গ আছেন প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারি কর্মকর্তারাও এই সহায়তা বিতরণে পাশে থেকেছেন বসুন্ধরার। বসুন্ধরা গ্রুপ
বাংলাদেশের অন্যতম একটা বড় একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। তারা এগিয়ে এসেছে, মানবতার সেবায় তারা কাজ করে যাচ্ছে। গত বছরও তারা এই কোভিড আক্রান্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, এবারও তারা বিতরণ করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পর্যায়ক্রমে বগুড়ার 4000 পরিবারকে সহায়তা দেবে বসুন্ধরা গ্রুপ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেখছেন নিউজ 24 আর 10টার সংবাদ। আজ বিশ্ব বাঘ দিবস। প্রতি বছরের মতো এবছরও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এদিকে সুন্দরবনে পশ্চিম বন বিভাগে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে বাঘের বিচরণ বেড়েছে। তবে বাঘ সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে গবেষকরা। এক্ষেত্রে চোরা শিকারীর দৌরাত্ম্য বন্ধ, বনের মধ্যে শব্দ এবং পানি দূষণ রোধ ও বাঘের বংশবৃদ্ধিতে ন্যাচারাল ব্রিডিং এর উপর জোর দিয়েছেন তারা। আর বাঘ গবেষণায় 42 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনাও দিয়েছে বন বিভাগ। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2015 সালে ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতিতে বন বিভাগের জরিপে সুন্দরবনে 106টি বাঘ পাওয়া যায়। পরে 2018 সালে ইউএসএইড বাঘ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে জরিপে বনে বাঘ পাওয়া যায় 114টি। 3 বছরে ওই সময় বাঘ বেড়েছিল 8টি। তবে এই দুই জরিপে পশ্চিম সুন্দরবনে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে বাঘের সংখ্যা কম ছিল। গেল 2 বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওইসব এলাকায়ও বাঘের অবস্থান দেখা যাচ্ছে। গবেষকরা বলছেন, সুন্দরবনের এই অংশের মধ্যে নিয়মিত ছোট জাহাজ ভেসেল যাতায়াত করে, রয়েছে চোরা শিকারীর দৌরাত্ম্য। এই অবস্থায় ইকোসিস্টেমে কোনো একটা অংশে ব্যাঘাত হলে তার প্রভাব পড়বে বাঘের ওপর। বাঘকে শিকার করে বাঘের বিভিন্ন পার্টসের জন্য পাচার করা, বাঘ এবং মানুষের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বিষয়টা আসবে। কোনো সময় বাঘ বেড়ে আসে, কোনো সময় জীবিকার জন্য মানুষ বাঘের আবাসস্থলে প্রবেশ করে, তখন একটা ইনসিডেন্টের ঘটনা ঘটে। এদিকে বাঘ গবেষণায় 42 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনাও দিয়েছে বন বিভাগ, যা যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। নতুন গবেষণায় বাঘ জরিপ ছাড়াও বাঘের শিকার প্রাণী, হরিণ ও শূকর কি পরিমাণ আছে তা দেখা হবে। এছাড়া বাঘের বংশবৃদ্ধিতে ন্যাচারাল ব্রিডিং এর ওপর জোর দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা খালি বাঘ জরিপ করি, কিন্তু তার খাদ্য কতটুকু আছে সেটা কখনো দেখি না। এটা দেখার জন্য হরিণ এবং শূকর এগুলি কি পরিমাণ আছে সেগুলোর জরিপ করা হবে, এবং বাঘের যে আবাসস্থল, যে মানে কোন জায়গাটায় বাঘ ভালো পছন্দ করে, সেই আবাসস্থলটাও একটা জরিপ করা হবে। প্রাকৃতিক ভাবে ব্রিডিংটাকে ঠিক রাখার জন্য পরিবেশটা ঠিক রাখা, এবং পর্যায়ক্রমে এটা সায়েন্টিফিক্যালি এটাকে পর্যবেক্ষণ করা, সায়েন্টিফিক্যালি ব্রিডিং এর ব্যবস্থা করা। সুন্দরবন পৃথিবীর 5টি বৃহৎ বাঘের আবাসনের মধ্যে একটি। তাই এই বনে বাঘ টিকিয়ে রাখতে বনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যথাযথ উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা গবেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মহামারীতেও দুরন্ত গতিতে এগিয়ে চলছে 100 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কাজ। এরই মধ্যে উৎপাদনও শুরু করেছে 27টি দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান। এ পর্যন্ত ইকোনমিক জোনগুলোয় মোট বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় 2,33,000 কোটি টাকার। বেজার নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুনের আশা, কয়েক বছরের মধ্যে দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ হবে ইকোনমিক জোন থেকে। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। ছোট্ট আয়তনের দেশের শিল্প সম্ভাবনা যে বিশাল, সে সত্য উপলব্ধি করেই দেশের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করছে সরকার। এরই মধ্যে 97টি অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনের শতভাগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সরকারের। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগরী তৈরি হচ্ছে চট্টগ্রাম ও ফেনী জেলার 122 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, যেখানে দেশি বিদেশি প্রায় 200 প্রতিষ্ঠান $30 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছে। বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান বেজার আশা, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি ও জিডিপিতে বড় অবদান রাখবে অর্থনৈতিক অঞ্চলগুলো। শুধু দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করে তা নয়, বিদেশি যারা বিনিয়োগকারী তাদেরকেও আমরা উৎসাহ প্রদান করি। জোন থেকে যে সমস্ত রপ্তানি হবে সেটি দেখা গেল আমাদের রপ্তানি আয়ের 50 ভাগ কিংবা 60 ভাগ। এরই মধ্যে 9টি অর্থনৈতিক অঞ্চলে মোট 27টি প্রতিষ্ঠান উৎপাদন ও রপ্তানিও শুরু করেছে। করোনার সময়ও প্রায় 60,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে অর্থনৈতিক অঞ্চলগুলোয়। এ নিয়ে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 2,33,000 কোটি টাকা। ইকোনমিক জোনের আসলে পরিকল্পনাটা আমাদের এমন ভাবেই করতে হবে যেন আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারি, যেহেতু বিনিয়োগ আমাদের জন্য দরকার, কাজে এই কাজের প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে।
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা মাফিক। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এসব অর্থনৈতিক অঞ্চলে কাজ করেও খুশি কর্মীরা। এলাকাবাসী বলছেন পাল্টে যাচ্ছে পুরো এলাকার অর্থনৈতিক দৃশ্যপট। আগে যারা দিনমজুরি ছিল এখন ফ্যাক্টরিতে কাজ করে ভালো অবস্থানে আছে। 6 মাস বসেছিল, এখন 6 মাসও তারা পুরো বছরটাই তারা কাজ করতে পারতেছে। ইকোনমিক জোনের ভিতরের যে ইনফ্রাস্ট্রাকচার বা এনভায়রনমেন্টটা, এটা এক কথায় অসাধারণ। বিনিয়োগকারীরা যে কোনো সময় যে কোনো সার্ভিস আমাদের কাছ থেকে যেটি আমাদের দেওয়ার কথা সেটি চাইলে কিন্তু আমরা দিচ্ছি। তবে মহামারী ও লকডাউনে কিছুটা চ্যালেঞ্জের মধ্যেও পড়েছে উৎপাদন প্রক্রিয়া। বিশ্ববিখ্যাত জাপানিজ মোটরযান উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডার উৎপাদন সফলভাবে শুরু হয়েছে বাংলাদেশের আব্দুল মোনেম ইকোনমিক জোনে। এমনিভাবে বিশ্বের অনেক নামি দামি কোম্পানি, এমনকি দেশীয় অনেক বড় বড় কোম্পানিও উৎপাদন শুরু করেছে বাংলাদেশের অর্থনৈতিক জোনগুলোতে। সরকারের প্রত্যাশা 2030 সালের মধ্যেই 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করে কর্মসংস্থান তৈরি করবে প্রায় 1 কোটি মানুষের। সুলতান আহমেদ, নিউজ 24, গজারিয়া, মুন্সিগঞ্জ। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারতে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে 213 জনে দাঁড়িয়েছে। ঘর ছাড়া লক্ষাধিক মানুষ। এদিকে চীনের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হেনান প্রদেশে কমপক্ষে 146 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। চীনের স্মরণকালের এই ভয়াবহ বন্যার কবলে এখন দেশটির প্রায় 3.5 কোটি মানুষ। এছাড়া আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত নুরিস্তান প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে দেখা যাচ্ছে প্রকৃতির অন্য রূপ। তীব্র শীতে নাকাল দেশটির দক্ষিণাঞ্চল ঢেকে গেছে তুষারে। জানাবো খেলার খবর। জিম্বাবুয়ে সফর শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল 9:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় গোটা দল। এরপর পুরো দলকে নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এদিকে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে ঢাকা এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বিস্তারিত রিপোর্টে। এমন সময় খুব একটা আসেনি বাংলাদেশের ক্রিকেটে। বিদেশের মাটিতে প্রথমবারের মতো এসেছে 3 ফরম্যাটেই সিরিজ জয়। দুর্দান্ত সফর শেষে সকাল 9:15টায় দেশে ফেরে টাইগাররা। সামনে অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে 5 ম্যাচের টি-20 সফরের জন্য বিমানবন্দর থেকেই ক্রিকেটার ও কোচিং স্টাফদের সরাসরি নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে থাকতে হবে আরও 12 দিন। পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে আগেই ফিরেছেন মুশফিক ও লিটন। ইনজুরিতে পড়ায় 2 মাসের জন্য মাঠের বাইরে তামিম। বায়োবাবল থেকে বের হওয়ায় তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকছেন না তারা। ফলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা 17 ক্রিকেটারের মধ্য থেকেই গঠন করা হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড। এদিকে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকা এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বিকাল 4:10 কোয়ান্টাস এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় অজিরা। বিমানবন্দর থেকে এ সময় সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখানে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 1 আগস্ট মিরপুরে অনুশীলনে নামবে সফরকারী দল। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ সহ এই সফরে নেই অস্ট্রেলিয়ার 7 সিনিয়র ক্রিকেটার। এরপরেও মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাস্টন আগারদের মতো তারকায় ঠাসা অস্ট্রেলিয়ার 19 সদস্যের স্কোয়াড। 3রা আগস্ট সিরিজের প্রথম টি-20তে মিরপুরের শেরে বাংলায় বাংলাদেশের মুখোমুখি হবে অজিরা। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 4, 6, 7 ও 9 আগস্ট। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। টোকিও অলিম্পিকে নারী ইভেন্টে 200 মিটার ফ্রি স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড করে স্বর্ণ জিতেছে চীন। এই ইভেন্টে চীনের এটি প্রথম অলিম্পিক স্বর্ণ, যেটা তারা নিয়েছে বিশ্ব রেকর্ড করে। এদিকে 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে অলিম্পিকে নতুন রেকর্ড করে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু সেলেব ড্রেসেল। মাত্র 47.02 সেকেন্ড সময় নিয়ে টোকিও অলিম্পিকে নিজের দ্বিতীয় স্বর্ণ জেতেন তিনি। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার কাইল চামার্স 0.06 সেকেন্ড বেশি সময় নিয়ে জিতেছেন রৌপ্য। এদিকে ছেলেদের 800 মিটার ফ্রি স্টাইলে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণ জিতেছেন ববি ফিগ। আর এই ছিল এখনকার আয়োজন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।